আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্ট 3 অর্থাৎ ষষ্ঠ সপ্তাহের বা সর্বশেষ সপ্তাহের নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আজকের অ্যাসাইনমেন্টটিতে হাতে কলমের কাজ করার সুযোগ রয়েছে, আমরা এটা দেখব। তো চলো শুরু করা যাক। ও আরেকটা কথা, এবারের অ্যাসাইনমেন্টে দুইটা সৃজনশীল টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে 16টি প্রশ্ন রয়েছে। তো চলো শুরু করি। সৃজনশীল প্রশ্ন একে বলা হয়েছে, তোমার গণিত বইয়ের দৈর্ঘ্যের 1/4, প্রস্থের 1/3 এবং তোমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ পরিমাপ করে প্রাপ্ত তথ্যগুলো ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কথা বলা হয়েছে পরিমাপকৃত বাহুগুলোর দ্বারা ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। তো আমাদের এটা হচ্ছে তোমার গণিত বইয়ের সপ্তম শ্রেণী। তোমার গণিত বই, এই গণিত বইয়ের দৈর্ঘ্যের, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর যদি আমরা স্কেল দিয়ে মাপি তাহলে আমরা কি পাবো, আমার গণিত বইয়ের, অর্থাৎ তোমরা লিখবা যে আমার গণিত বইয়ের দৈর্ঘ্য মাপলে দেখবা যে 24 সেন্টিমিটার হবে। একদিকে ইঞ্চিতে দাগাঙ্কিত আছে, আরেক দিকে হলো সেন্টিমিটারে। তো আমরা মাপলে দেখবো যে 24 সেন্টিমিটার হয়। বলছে যে 1/4, তাহলে বইয়ের দৈর্ঘ্যের 1/4 হবে, বইয়ের দৈর্ঘ্যের 1/4 হবে 24-এর 4/1 সেন্টিমিটার, 424, তাহলে 6 সেন্টিমিটার। আবার তোমার গণিত বইয়ের, অর্থাৎ তুমি লিখবা আমার গণিত বইয়ের প্রস্থ, যদি তোমরা সেন্টিমিটার মাপও দেখবা 18 সেন্টিমিটার হবে। অতএব বইয়ের প্রস্থের 1/3 হবে 18-এর 3/1 সেন্টিমিটার সমান 6 সেন্টিমিটার। আর তোমার কলমের দৈর্ঘ্য, যেমন আমার কাছে যে কলমটা আছে এই কলমের দৈর্ঘ্য হচ্ছে সাধারণত 14 সেন্টিমিটার হয় থাকে বেশিরভাগ কলমের ক্ষেত্রে এই ধরনের টাইপের। তো এটা হলো 14 সেন্টিমিটার। আমরা স্কেল দিয়ে মাপলে দেখবো যে 14 সেন্টিমিটার। তো কলমের দৈর্ঘ্যের অর্ধাংশের কথা বলছে এখানে, তাহলে 14 দিয়ে ভাগ দিলে হয় 7 সেন্টিমিটার। এখন সুতরাং ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য, আমরা এই যে 3টা দৈর্ঘ্য পাইলাম সেইগুলো দিয়ে আমরা দেখব। এখানে ধরো আমরা দৈর্ঘ্য হিসাবে 6 সেন্টিমিটার পাইছি, গণিত বইয়ের দৈর্ঘ্যের 4/1/6 সেন্টিমিটার। তার প্রস্থের যে এটা আমরা 6 সেন্টিমিটার পাইছি এবং কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ হিসাবে আমরা 7 সেন্টিমিটার পাইছি। এই 3টা বাহুর দৈর্ঘ্যগুলোকে আমরা একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য হিসাবে আমরা ধরে আগামত এ বি সি, এখানে 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার। তো এখানে আসলে কি স্কেলে 6 সেন্টিমিটার হলে পর আমাদের এতটুকু হতো, কিন্তু এটাকে জুম করা হয়েছে, অর্থাৎ বোর্ডে যাতে দেখা যায় স্পষ্ট এই জন্য জুম করে বড় করা হয়েছে। আনুপাতিক হারে সমান থাকবে এটা আমরা বুঝি। তোমাদের খাতে অবশ্যই 6 সেন্টিমিটার আঁকতে হবে, এর বড় আঁকা যাবে না। আবার এটাও 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার করে আমাদের আঁকতে হবে, মাপ একুরেট হতে হবে। এখানে জুম করে তোমাদের দেখানোর জন্য বড় করে দেখানো হয়েছে। তো তারপরে আমরা কি করব, আমরা এল একটা রশ্মি নেব, নিয়ে সি বাহু সমান করে, অর্থাৎ যেটা 7 সেন্টিমিটার এটা সমান করে এবি অংশ কেটে নেব। তারপরে এ এবং বি কে কেন্দ্র করে, যেহেতু দুইটাই 6 সেন্টিমিটার করে, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। এটাকে আমরা একটা বিন্দুতে সি বিন্দু হিসাব করব। তাহলে এ বি সি টা হচ্ছে আমাদের যে ত্রিভুজটা অঙ্কন করতে বলছে এটার এখানে অঙ্কনের বিবরণ প্রয়োজন নেই, যেহেতু চাই নাই আমাদের। তো আমাদের এটা হচ্ছে কয়ের উত্তর। এবার আমরা হতে চলে যাব। হতে বলা হয়েছে যে দেখাও যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম। অর্থাৎ এই যে আমরা ত্রিভুজটা অঙ্কন করলাম এটার ভিতরে আমাদের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহু আমরা নিঃসন্দেহে বলতে পারি এবি। এবি হলো 7 সেন্টিমিটার যেহেতু, তাহলে বলছে যে এই যে
এবি বাহুটা এটার বিপরীত কোণ যে এইটা এইটা হবে সবচেয়ে অর্থাৎ সি কোণটা হবে বৃহত্তম কোণ, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা এখন করতে যাচ্ছি। প্রাপ্ত এখানে ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজের চিত্রটা আমরা লেখার সময় আমরা এই চিত্রটা উপরে আঁকবো আমরা। তো এখানে আগে আঁকা হয়েছে সেই হিসেবে এখানে আছে। তো তোমরা অবশ্যই এটা চিত্রটা আগে আঁকবে। তো তারপরে আসো, এখানে ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু এবি এর বিপরীত কোণ এসিবি প্রমাণ করতে হবে। এসিবি কোণ ত্রিভুজটির বৃহত্তম কোণ। তো অঙ্কন এবি থেকে এসি এর সমান করে, এই যে এসি বাহু সমান করে এই অংশ আমরা কেটে নেব, যেটা 6 সেন্টিমিটারের সমান। তাহলে এসি বাহু আর এডি বাহু সমান হবে এবং সি কমা ডি আমরা যোগ করব। প্রমাণ ধাপ 1, ত্রিভুজ এসিডি, এই ত্রিভুজটা এটা এখন সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে, এই বাহু আর এই বাহুটা সমান হয়েছে। তো ত্রিভুজ এসিডি, এসি সমান এডি, অতএব আমরা জানি সমান সমান বাহু বিপরীত কোণগুলো সমান। অতএব এসি সমান এডি, অতএব এটার বিপরীত কোণ এটা এবং এটার বিপরীত কোণ এটা, এই দুটো কোণ সমান। অর্থাৎ এডিসি কোণ সমান এসিডি কোণ। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় পরস্পর সমান। অর্থাৎ আমরা এখন সিডিটাকে ভূমি হিসাবে চিন্তা করব। ধাপ 2, ত্রিভুজ ডিবিসি, এই ডিবিসি এই ত্রিভুজটার ভিতরে বহিস্থ, এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এডিসি, এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। এই কোণটা অবশ্যই দুটো কোণের যোগফলের সমান, আমরা এটা জানি। আর যে কোণটা থেকে তো অবশ্যই বড়, এই জন্য আমরা বলতে পারি যে এডিসি কোণ গ্রেটার দেন ডিবিসি কোণ। বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণটি প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। অতএব যেহেতু আমরা জানি এডিসি কোণ আর এসিডি কোণ সমান, তাহলে আমরা এডিসি কোণের পরিবর্তে এসিডি কোণ বলতে পারি। এসিডি কোণ যেহেতু দুটোই সমান, এসিডি কোণ গ্রেটার দেন ডিবিসি কোণ। বা আমরা লিখতে পারি এসিডি কোণ গ্রেটার দেন ডিবিসি কোণ বলতে যা বোঝায় এবিসি কোণ বলতে এটাই বোঝায়। অর্থাৎ বাহুর দৈর্ঘ্য বাড়ালে আমাদের কোণের পরিবর্তন হয় না, কোণিক পরিমাপ, ঠিক আছে। তো বা এসিবি কোণ, দেখো এসিডি কোণটায়, এসিডি কোণ হলো এতটুকু, এই কোণটায় এই কোণটা থেকে বড়। তো এটার সাথে যদি আরো বাড়াই দিই তাহলে তো এটা আরো বৃহত্তর হবে। তাহলে এসিবি কোণ অবশ্যই গ্রেটার দেন এবিসি কোণ, এই কোণ থেকে এই পুরোটা আরো বড় হবে। একইভাবে দেখানো যাবে যে এই কোণটা থেকেও, অর্থাৎ এসিবি কোণ গ্রেটার দেন বিএসি কোণ, এই যে বিএসি কোণ। সুতরাং আমরা বলতে পারি যে এসিবি কোণ, এই যে এসিবি কোণ গ্রেটার দেন অন্য দুই বাহু থেকে, অর্থাৎ এসিবি কোণ ত্রিভুজটির বৃহত্তম কোণ। তাহলে দেখানো হলো। এবার আমরা গতে চলে যাব। গতে বলা হয়েছে ত্রিভুজটির কোণ তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে তিনটি কোণ একত্রে এক সরলকোণ তৈরি করে। এখন আমরা কিভাবে এটা প্রমাণ করব? তো আমরা প্রথমে একটা কাগজে কেটে আমাদের কতে যে ত্রিভুজটা আঁকা হয়েছে সেটার যে ত্রিভুজটা আঁকা হয়েছে এ বি সি ত্রিভুজ, সেই মাপে কাগজে আমরা আঁকবো, একে তারপর কাটবো। কাটার পরে আমরা এরকম একটা ত্রিভুজ আমরা পাবো। এই ত্রিভুজটা এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ এবং এটা হচ্ছে সি কোণ। তাহলে এবিসি কোণ আমরা পাবো। তো এখানে এবি বাহুটা হলো সবচেয়ে বড় বাহু, আর বড় বাহুর বিপরীত কোণ সিটা সবচেয়ে বড় কোণ, এটা আমরা প্রমাণ করছি খতে। তো এবিসি ত্রিভুজের আমরা বলছে যে এক বিন্দুতে স্থাপন করার জন্য, তাহলে আমাদের যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা কাটতে পারি এটা। তখন আমরা তারপর আমরা কেচি দিয়ে কাগজে এই যে ব্যাসার্ধ বরাবর আমরা কাটতে থাকবো। এবার আমরা তিন দিক কাটবো। কাটলে পর আমরা এরকম তিনটা অংশ পাবো। এই একটা অংশ সি কোণ, এটা বৃহত্তম কোণ, এই বি কোণ আরেকটা কোণ পাবো এবং এক কোণ আরেকটা কোণ আমরা পাবো। এই তিনটা কোণকে আমরা কি করব, এক জায়গায় আমরা একটা বিন্দুকে অবলম্বন করে এটাকে
একত্রিত করব, করলে পর কি হয় এটা আমরা দেখব। তাহলে আমাদের এই তিনটা কোণ আমরা এখন কি করব, আলাদা করব, করে আমরা একটা বিন্দুতে স্থাপন করব। তো আমরা একটা বিন্দুতে স্থাপন করব এখন। তো বিন্দুতে স্থাপন করতে গেলে এই যে তিনটা আমাদের কাটা হলো, কাটাতে এই যে উপরের সি অংশটা আমরা কেটে নিয়েছি, এই অংশটাও কেটে নিয়েছি, বি অংশটা কেটে নেওয়ার পরে আমাদের আসলে এরকম একটা ব্যাপার ঘটবে। আর এটা আমাদের দেখাইতে হবে এমন কোনো কথা নাই, তবে আমরা যদি দেখাইতে চাই যে এটা থেকে আমরা কাটলাম, কাটার পর আমাদের এটা হলো আমাদের তিন কোণা কাটার পরে আমাদের এরকম এক ধরনের চিত্র থাকবে। তো এটা থেকে আমরা কাটলাম, কাটার পরে এই কর্তিত অংশ যে তিনটা, এখানে ছিল আমাদের সি কোণ, এখানে ছিল আমাদের এক কোণ, এবং এখানে বি কোণ ছিল, এই তিনটা কোণকে আমরা এখানে একত্রে জড়ো করব। জড়ো করতে আমাদের যেমন আমরা এখানে জড়ো করছি, তিনটা কোণ নিয়ে আমরা এখানে জড়ো করছি। দেখো এটা ছিল আমাদের এক কোণ, এটা ছিল সি কোণ, এবং এটা ছিল আমাদের বি কোণ। তাহলে এ কোণ, সি কোণ, বি কোণ, এই তিনটাকে আমরা একত্রে জড়ো করলাম। জড়ো করাতে আসলে আমাদের কি হচ্ছে দেখো, ও বিন্দু বরাবর যদি আমরা চিন্তা করি, ও বিন্দুতে এক কোণ, সি কোণ, বি কোণ, এটা আমরা একত্রে জড়ো করলাম। তো এই পি কিউ বরাবর কিন্তু এক সরলকোণ পরিণত হয়। এটা আমরা ওই যে চাঁদার মতো দেখা যায়, এবং এটা আমরা জানি যে এক সরলকোণ। তাহলে ও বিন্দু দেখতে, তাহলে এই ত্রিভুজের তিন কোণের যোগফল এক সরলকোণ। এক সরলকোণ 180 ডিগ্রি হয়, আমরা এটা জানি, বা 2 সমকোণ। তাহলে এক সরলকোণ, এটা কিন্তু আমরা হাতে কলমে প্রমাণ করতে পারলাম। তো এটা আমাদের জন্য খুব মজার ছিল যে এটা আমরা হাতে কলমে প্রমাণটা শিখতে পারলাম। আর আমি আবার বলি, প্রশ্নটা ছিল ত্রিভুজটি কোন তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে তিনটি কোণ একত্রে এক সরলকোণ তৈরি করে। তো আমরা দেখতে পেলাম যে ত্রিভুজের তিনটি কোণ একত্রে এক সরলকোণ তৈরি করে, এর হাতে কলমে পরীক্ষণ আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো আমাদের চিত্র এটাও আঁকা যেতে পারে, মূল চিত্র আমাদের এটা এবং এটা। তো ক হতে প্রাপ্ত ত্রিভুজটি দেখানো হয়েছে এখানে চিত্র একে। চিত্র দুই হলো ও বিন্দুতে ত্রিভুজটি যে কর্তৃত এ সি বি, এই তিনটাকে একত্রীকরণ করে এখানে দেখানো হয়েছে। এখন আমরা বর্ণনায় আসি। চিত্র একে আমরা কি বলছি, এবিসি ত্রিভুজের এ বি সি, এই ত্রিভুজের তিনটি কোণকে তিন রকম ভাবে আমরা এখানে চিহ্নিত করছি। একটাকে আমরা এইভাবে চিহ্নিত করলাম, আরেকটাকে এইভাবে টান দিয়ে, আরেকটাকে ফাঁকা রাখলাম, মানে কোনো চিহ্ন দিলাম না, অর্থাৎ এটা তিন রকম চিহ্ন। এবং তারপরে আমরা এ সি বি লিখে রাখলাম সুবিধার জন্য। এবিসি ত্রিভুজের তিনটি কোণকে তিন রকম ভাবে চিহ্নিত করা হয়েছে, যাতে পরে সহজে চেনা যায় কোনটা কোনখানে আসছে আমাদের এখানে দেখার জন্য। চিত্র 2 এ পি কিউ একটি সরলরেখা আমরা আঁকবো আগে, তারপরে সরলরেখা আঁকবো আমরা যার ও বিন্দুতে আমরা এই তিনটা খণ্ডকে একত্রিত করব। ও বিন্দু ত্রিভুজটি থেকে আলাদা করা ত্রিভুজটি তিন কোণ এ বি সি কে পাশাপাশি সেটে দেওয়া হয়েছে, মানে একত্রে আমরা জুড়ে দিলাম। তো এবার দেখা যাক তাহলে কি ঘটছে। এ বি সি কোণ তিনটি পাশাপাশি সেটে দেওয়ার পর দেখা গেল এরা একদিকে ওপি, আরেক দিকে হলো ও কিউ সঙ্গে মিশে গিয়ে পি ও কিউ এক সরলকোণ বা সরলকোণ উৎপন্ন করে। অর্থাৎ এবিসি ত্রিভুজে এক কোণ, বি কোণ, সি কোণ, এই তিনটি কোণের যোগফল পি ও কিউ, যা এক সরলকোণ। সুতরাং এটি আমরা হাতে কলমে প্রমাণ করতে পারলাম। এবার আমরা প্রশ্ন 2 এ চলে যাব। প্রশ্ন 2 এ বলা হয়েছে তোমার 30 জন সহপাঠীর উচ্চতা আসন্ন সেন্টিমিটারের মানে সংগ্রহ করো এবং তা তোমার খাতায় লিপিবদ্ধ করো। এটা আমাদের বলা হয়েছে। তো আমরা সেন্টিমিটারে তোমাদের 30 জন শিক্ষার্থী, মানে 30 জন বন্ধু তুমি বাদে একটা নমুনা দেখাইলাম। ঠিক এরকম হবে এমন কোনো কথা নয়, বা এমন হওয়াটা স্বাভাবিক নয়, ভিন্নতায় থাকাটাই স্বাভাবিক। তো আমি যেটা নিয়েছি যে আমার 30 জন সহপাঠীর উচ্চতা
আসন্ন সেন্টিমিটারের মানে সংগ্রহ করা হয়েছে এবং তা নির্ণয়বদ্ধ করা হলো। একজন 140 সেন্টিমিটার, আরেকজন 153 এইভাবে আমি 30 জন আর সহপাঠীর উচ্চতা নিলাম। উপরিউক্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। সবচেয়ে ছোট 140, তারপরে একটু খুঁজতে হবে। তো এইভাবে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইলাম। এবার আমরা ক্ষতে চলে যাব। ক্ষতে বলা হয়েছে সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়তলেখের সাহায্যে নির্ণয় করতে বলা হয়েছে। তো সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট আয়তলেখের সাহায্যে নির্ণয় করতে হবে। যদি আয়তলেখের কথা না বলতো তাহলে আমরা এখানে সাজানোর ভিতরেই দেখতে পেতাম যে কোন উচ্চতাটা সবচেয়ে বেশি বার আছে। তো তখন আমাদের এটা বললেই হতো, কিন্তু এখন আয়তলেখের সাহায্যে করতে গেলে আমাদের যেটা সর্বোচ্চ সংখ্যক বার আছে সেটাই যে হবে এমন কোনো কথা না। তা হতেও পারে আবার নাও পারে। আয়তলেখার মাধ্যমে যেটা আসে সেটাকে আমাদের বলতে হবে। তো এখন আমরা আয়তলেখাকে আঁকি এবং এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি। তো ক্ষয়ের উত্তরের জন্য আমরা দেখতে পাচ্ছি যে 140 সর্বনিম্ন উচ্চতা বিশিষ্ট সংখ্যা লেখা আছে আর 163 সর্বোচ্চ। তো শ্রেণী সংখ্যা প্রথমে আমাদের নির্ণয় করতে হবে। পরিসর সমান জানি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তো 163 হলো সর্বোচ্চ এবং 140 হচ্ছে সর্বনিম্ন, বিয়োগ যোগ 1 দিতে হবে, এটা আমাদের সূত্র। তো বিয়োগ দিলে পাই আমরা 23 যোগ 1 24। শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণীব্যক্তি। পরিসর 24, আমরা যেহেতু 5 শ্রেণী ব্যবধানে আঁকবো, তো 5 দিয়ে 24 ভাগ দিলে 4.8 হয়। যদি শ্রেণী সংখ্যা ভগ্নাংশ হবে না পূর্ণ সংখ্যা, তাহলে আমরা 4.8 এটাকে পরবর্তী পূর্ণ সংখ্যা 5 এ আমরা ধরবো। তো তারপরে আমরা আবার অগ্রসর হই। 30 জন সহপাঠীর উচ্চতা আসন্ন শ্রেণীতে গণসংখ্যা সারণী আমরা এখন লিখলাম। শ্রেণীব্যক্তি গণসংখ্যা জন। তো এখানে দেখা যাচ্ছে যে শ্রেণী সংখ্যা আমরা 5টা জানি। তো সর্বনিম্ন সংখ্যা 140 থেকে 145 লিখলাম, 145 থেকে 150, 150 থেকে 155, 155 থেকে 160, 160 থেকে 165। ছকটা যেভাবে লেখা হয়েছে এটা শ্রেণীর বহির্ভূত পদ্ধতিতে লেখা হয়েছে। শ্রেণীর বহির্ভূত পদ্ধতি মানেটা কি? এখানে আমরা লিখেছি 140 থেকে 45। দেখো এখানে 140 থেকে 145 আমরা লিখছি 5, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এই 5টা আমি 5 লিখছি, কিন্তু 45 ধরলে এখানে কিন্তু আরো একটা বেড়ে যেত, কিন্তু আমরা এটা কিন্তু আনি নেই, এই পর্যন্ত আমরা লিখছি। অর্থাৎ এখানে আমরা শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি যে 145 এখানেও আছে, এইখানেও আছে। অর্থাৎ প্রথমটার উচ্চ সীমা আর দ্বিতীয় শ্রেণীব্যক্তির যেটা সেটা নিম্ন সীমা একই। এইভাবে যে পদ্ধতি লেখা এটা হলো শ্রেণী বহির্ভূত পদ্ধতি, এবং এই পদ্ধতিতে উচ্চ সীমাটাকে পরবর্তী শ্রেণীর সংখ্যা হিসেবে ধরা হয়ে থাকে। এইভাবে আমাদের এই পদ্ধতি, এবং 145টা কিন্তু এই শ্রেণীতে ধরা হবে না। এবং যেহেতু এটার উচ্চ সীমা নিম্ন সীমা মিল রেখে করা হয়েছে, সেই হিসাবে উচ্চ সীমা নিম্ন সীমা মিল থাকলে শ্রেণী বহির্ভূত পদ্ধতি হিসাবে গণনা করা হয় এবং 145কে এইখানে আসবে না হিসাবে। তো এটা এখানে এইভাবে করার কারণ হলো আমাদের আয়তলেখ আকার বেলায় আমরা জানি যে অবিচ্ছিন্ন হতে হয়। তো সেই হিসেবে আমরা এই পদ্ধতিতে আঁকলাম এবং তোমাদের বইতে এই পদ্ধতিতে করা আছে। তো আসো এইভাবে আমরা পরবর্তী গুলাতেও আমরা দেখছি যে 145 150 এর ভিতরে আছে 6, অর্থাৎ 150টা এখন আর হিসাবে আসবে না, যেহেতু 150টা এখানে নিম্ন সীমাতে চলে যাবে। এইভাবে করে আমরা এই শ্রেণীর যে বহির্ভূত পদ্ধতির ছকটা আমরা কমপ্লিট করলাম, সারণীটা আমাদের কমপ্লিট হলো। এরপরে আসো এবার আয়তলেখ অঙ্কনের কথাগুলো আগে বলে নেই, তারপরে আমরা গ্রাফটা সব কাগজের x অক্ষ বরাবর উচ্চতা এবং y অক্ষ বরাবর শিক্ষার্থীদের সংখ্যা ধরা হয়েছে, যেটা আমরা কিছুক্ষণের মধ্যে গ্রাফটা করে দেখব। এখানে x অক্ষে সব কাগজের ক্ষুদ্রতম এক ঘর সমান শ্রেণীব্যক্তির এক একক ধরা হয়েছে, এবং y অক্ষ সব কাগজের ক্ষুদ্রতম 3 ঘর সমান গণসংখ্যার এক একক ধরা হয়েছে। শিক্ষার্থীরা তোমরা চাইলে 3 ঘরের জায়গায় 4 ঘর 5 ঘর তোমাদের সুবিধা মতো ধরবা। তো সর্বোচ্চ সংখ্যক সহপাঠী
দেখা যাচ্ছে, যেটা আমরা দেখব, 150 থেকে 155 শ্রেণী, 55 উচ্চতা বিশিষ্ট শ্রেণীতে আছে। এখন উচ্চতা বলতে এখানে আমাদের যে প্রচুরক, সেটা নির্ধারণ করার জন্য ওই আয়তটির উপরিভাগে কৌণিক বিন্দুদ্বয় থেকে দুটি আড়াআড়ি রেখাংশ আগের উপরের আয়তের উপরিভাগের কৌণিক বিন্দুর সাথে সংযোগ করা হয়। এদের ছেদবিন্দু থেকে সংশ্লিষ্ট ভূমির উপর লম্ব টানা হলো এবং লম্বটি এক অক্ষে যেই বিন্দুতে মিলিত হয় তার সাংখ্যিক মানই হচ্ছে কাঙ্ক্ষিত যেই প্রচুরক বা সর্বোচ্চ সংখ্যক সহপাঠীর যে উচ্চতা, সেটা অর্থাৎ নিম্ন উচ্চতা আমরা দেখতে পাচ্ছি 153 সেন্টিমিটার। সেটা আমরা এখনই গ্রাফ পেপারে দেখবো। চলো আবার গ্রাফ পেপার আমরা এটা একে নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এবার আমরা গ্রাফ পেপারটি দেখবো। এখানে আমরা আয়তলে কাটছি। এখানে 0 থেকে এই যে x অক্ষ বরাবর এখানে গ্যাপ দেওয়া হয়েছে। এই গ্যাপটা দ্বারা বোঝানো হয়েছে যে এখানে 0 থেকে 140 আগ পর্যন্ত এখানে বিদ্যমান। তো 140 থেকে 145, 150, এইভাবে আমরা 155, 160, 165 লিখলাম। আর এইদিকে আমরা 3 ঘরকে এক একক ধরছি, 1, 2, 3, 4 এইভাবে আমরা 9 পর্যন্ত লিখলাম এবং এই বরাবর y অক্ষ বরাবর গণসংখ্যার জনে আমরা লিখেছি। আর এদিকে শ্রেণীব্যক্তি শিক্ষার্থীদের উচ্চতা লেখা হয়েছে 140, 145, 150 এইভাবে লিখলাম। এখন আমরা 140 থেকে 145 এর ভিতরে আছে আমাদের গণসংখ্যা। আমরা দেখছি 5 ছিল, অর্থাৎ 5 জন ছিল। তারপরে 145 থেকে 150 এ 6 জন ছিল। 150 থেকে 55 এর ভিতরে 9 জন শিক্ষার্থী বা সহপাঠী উচ্চতা ছিল। 155 থেকে 60 এ ছিল 7 জন শিক্ষার্থী এবং 160 থেকে 165 ছিল 3 জন শিক্ষার্থী। তো আমরা উচ্চতা বরাবর টান দিয়ে এগুলো আমরা আয়তগুলো আমরা আঁকা কমপ্লিট করব প্রথমে। এরপরে আমরা একটু ডিজাইন করার জন্য এইভাবে আমরা রেখাগুলো দিয়ে একটা পর্যায়ে নেব এবং পরবর্তীতে আমরা সর্বোচ্চ যে 9 জন যে উচ্চতা সর্বোচ্চ সংখ্যক, সেখানে আমরা কি করব, এই যে এই কোণা থেকে এখানে এই কোণার সাথে আমরা সংযোগ করব এবং এই কোণা থেকে এই কোণা আমরা সংযোগ করব। দুইটা রেখা সংযোগ করলে এখানে এই যে মিলিত বিন্দু থেকে আমরা এখানে আমরা নীল কালিতে দেখাইলাম, এই বরাবর আমরা টানলে পর আমরা ভূমি বরাবর দেখি যে এখানে আছে 150, তারপর এখানে 155, তাহলে এখানে 151, 52, 53, তাহলে এখানে 153 বরাবর সংখ্যাটা আমরা পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের প্রচুরক হিসাবে হবে, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর উচ্চতা আমরা 153 পাই। তো এখানে শ্রেণীব্যক্তি থেকে 153 পাইলাম। আমাদের সরাসরি সংখ্যা তো আমরা দেখছি যে 153 সংখ্যাটা আমাদের বেশি সংখ্যক ছিল, কিন্তু সবসময় যে ওই বেশি সংখ্যকের সাথে মিলবে এমন কোনো কথা নাই। আর এখানে আমাদের সর্বোচ্চ যে 9 জন শিক্ষার্থী, এখানে উচ্চতা 153 না 100 অন্য কোনো কিছু হতে পারতো, অথবা এখানে 153 কিন্তু দেখা যেতে পারে যে এখানে 7 জনের ভিতরে এখানে 153 4 জন আমাদের এখানে ছিল, কিন্তু 153 3 জন থাকতে পারতো, ওখানে 4 জন হতে পারতো, কিন্তু তারপরে ওখানে কিন্তু ওটা হবে না, যেহেতু আয়তলের থেকে আমাদের প্রচুরকটা আমাদের সর্বোচ্চ সংখ্যক সহপাঠীর উচ্চতা জানতে চাওয়া হয়েছে, তাহলে আয়তলের থেকে যেটা হবে সেটাই আমাদের বলতে হবে। এই ক্ষেত্রে আমাদের কাকতালীয় ভাবে মিলে গেছে। সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর উচ্চতা বেশি সংখ্যা হচ্ছে 153 জন এবং প্রচুর থেকে আমরা এটা পাই, কিন্তু সবসময় আমাদের মিলবে এমন কোনো কথা নাই। তো আমরা এবার সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাই। সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য রয়েছে 16টা। তো এখানে প্রথম 7টা উল্লেখ আছে, আমরা এরপরে এই 7টা বোঝানোর পরে আমরা হাত থেকে আবার লিখবো এবং বুঝাবো। তো প্রথম প্রশ্নে আছে -p + 6 এর বর্গ কত। তো 1 নম্বর প্রশ্নের উত্তর হিসেবে আমরা দেখি -p + 6 এর বর্গ হবে -p + 6 ব্র্যাকেট হোল স্কয়ার। এটা হবে -p + 6 এর বর্গ। আমরা ইচ্ছে করলে এটা লিখতে পারি -p + 6 এর বর্গ সমান, এটা আমরা ইচ্ছে করলে লিখে দিতে পারি বর্গ সমান এটা। তারপর আমরা a + b হোল স্কয়ার সূত্র জানি a² + 2ab + b², এটাকে -p কে পুরোটাকে এই হিসেবে কল্পনা করলে তোমাদের আর ঝামেলা হবে না। তো মাইনাস এর বর্গ প্লাস, তাহলে p² মাইনাস প্লাস মাইনাস 12b + 36, তাহলে
একের উত্তর শেষ। 2 নম্বরে বলা হয়েছে p প্লাস q সমান 7 এবং p মাইনাস q সমান 3 হলে 2 ইনটু p স্কয়ার প্লাস q স্কয়ার এর মান কত? তো দেওয়া আছে p প্লাস q সমান 7 এবং p মাইনাস q সমান 3। প্রদত্ত রাশি 2 ইনটু p স্কয়ার প্লাস q স্কয়ার। তো সমান লিখতে পারি আমরা একটা অনুসিদ্ধান্ত বা সূত্র হিসেবে আমরা জানি p প্লাস q হোল স্কয়ার প্লাস p মাইনাস q হোল স্কয়ার হবে। এখন p প্লাস q মান 7 আমরা বসাই দিলাম, p মাইনাস q মান 3 বসাই দিলাম। 7 এর বর্গ 49, 3 এর বর্গ 9, 49 এর 9 58। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর শেষ। এবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। 3 নম্বরে বলা হয়েছে 3a স্কয়ার bc, 5ab স্কয়ার c প্লাস a কিউব c d স্কয়ার এর লসাগু কত? তো আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর হিসেবে লিখতে পারি, প্রথম রাশি দেওয়া আছে এটা, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। এখানে 3 এবং 5 এর লসাগু হচ্ছে 3 5 15 হবে, কোনো কমন নাই যেহেতু দুইটার গুণফল হবে। এবং a b c d এগুলার সর্বোচ্চ ঘাত দেখতে পাই যে a কিউব আছে এই জায়গায় সর্বোচ্চ, আবার b আছে এখানে b স্কয়ার সর্বোচ্চ, c আছে একটা, d আছে সর্বোচ্চ দুইটা। তো আমরা জানি লসাগুতে সর্বোচ্চ ঘাত নিয়ে হবে, অতএব a কিউব হবে, b স্কয়ার হবে, c এবং d স্কয়ার হবে। অতএব নির্ণয় লসাগু হবে 15, a কিউব b স্কয়ার c d স্কয়ার হবে। এটা আমাদের রেজাল্ট। এবার আমরা 4 নম্বরে চলে যাব। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইটা রাশি দেওয়া আছে, লসাগু কত? প্রথম রাশি x কিউব মাইনাস 25x, x কমন নিলে থাকে x স্কয়ার মাইনাস 25, তাহলে 25 কে লেখা যায় 5 এর বর্গ, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে a প্লাস b ইনটু মাইনাস b, এখানে লিখতে পারি x প্লাস 5 ইনটু x মাইনাস 5। দ্বিতীয় রাশি x স্কয়ার প্লাস 2x প্লাস x স্কয়ার প্লাস 2x মাইনাস 15। দ্বিতীয় রাশিতে আছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 15। এখন আমরা লিখতে পারি এইভাবে 3 5 15, 5 এর সাথে 3 গেলে 2 থাকে, 3 5 15, যেহেতু কিনারে মাইনাস দুইটা দুই রকম চিহ্ন হবে এবং মাঝে প্লাস, এইজন্য বড়টার আগে প্লাস চিহ্ন হবে, ছোটটার আগে আর বিপরীত চিহ্ন মাইনাস হবে। তো x কমন নিলে x প্লাস 5, মাইনাস 3 কমন নিলে x প্লাস 5 কমন, তাহলে হলো x মাইনাস 3। এখন দুইটার ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের কমন যাচ্ছে x প্লাস 5, এখানে x প্লাস 5, তাহলে এটাই হচ্ছে যেটা গসাগু বলতে দুইটার ভিতরে কমন কোনটা, x প্লাস 5 শুধু কমন যায়, তাহলে আমাদের নির্ণয় গসাগু x প্লাস 5। এবার আমরা 5 নম্বরে চলে যাব। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে a minus 3 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a minus 3 ইনটু a প্লাস 3 প্লাস a প্লাস 3 হোল স্কয়ারের সরল মান কত? তো আমরা রাশিটা লিখলাম। তো আমরা দেখি যে a minus 3 কে আমরা কল্পনা করি যদি a হিসাবে, সূত্রের a হিসাবে, এবং a প্লাস 3 কে b হিসাবে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a minus b হোল স্কয়ার হয়। আমরা লিখলাম, ব্র্যাকেট উঠাই দিলাম, তাহলে মাইনাস a মাইনাস 3 হবে। এখন প্লাস এ মাইনাস এ কাটা যায়, মাইনাস 3 তে হবে মাইনাস 6। তো মাইনাস এর বর্গ প্লাস হবে, 6 এর বর্গ হলো 36 বা 36। 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে 49x স্কয়ার প্লাস 4y স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ হবে? তো এটাকে লেখা যায় 7x এর বর্গ আর 4y কে লেখা যায় 2y হোল স্কয়ার। এখন মাঝে আমরা a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার এর সূত্র তৈরি করার জন্য প্লাস 2 ইনটু a হলো 7x, b হলো 2y আমরা দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে 7 গুণে 14 গুণে 28x কে আমরা বেশি লিখছি, তাহলে মাইনাস দিয়ে দিলাম। তো এটা a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার এর সূত্র হিসেবে প্লাস b হোল স্কয়ার এর মত করে লিখলাম 7x প্লাস 2y হোল স্কয়ার মাইনাস 28xy। অথবা আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস 28xy যদি না থাকতো তাহলে এটা পূর্ণবর্গ রাশি হতো। তো আমরা বলতে পারি যে 49x স্কয়ার প্লাস 4y স্কয়ার এর সাথে 28xy যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ হবে। তো এবার আমরা 7 নম্বরে চলে যাব। 7 নম্বরে বলা হয়েছে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 9z স্কয়ার প্লাস 4y স্কয়ার এর একটি উৎপাদক দেওয়া আছে x মাইনাস 2y প্লাস 3z, তাহলে অপর উৎপাদকটা কত হবে? তো x স্কয়ার মাইনাস 4x মাইনাস 9z স্কয়ার প্লাস 4y স্কয়ার। তো আমরা যেহেতু এখানে 4xy আছে, আমরা xy সমন্বিত পদগুলো নিয়ে আসি, 4x কে আগে নিয়ে আসলাম, ওটাকে শেষে রাখলাম। তো এটা লিখতে পারি স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার এর মত করে লিখতে পারি, তাহলে মাইনাস 2 ইনটু x, 2 হলো সূত্রের, আবার 2 এখানে, তাহলে আমাদের মাইনাস 4x মিলে গেছে, এটা পুরোটা x মাইনাস 2 হোল স্কয়ার হবে, আর এখানে 3z এর বর্গ। স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র
তাহলে x মাইনাস টু এর সাথে একবার প্লাস 3z আরেকবার হবে মাইনাস 3z। তো এখানে আমাদের x মাইনাস টু এর প্লাস 3z আমাদের প্রশ্নে দেওয়া ছিল, তাহলে এটা হলো অপর উৎপাদক। অতএব অপরটি হলো x মাইনাস 2y মাইনাস 3z। 8 নম্বরে বলা হয়েছে নিচের কোনগুলো সঠিক। তিনটা সমীকরণ আছে, আমরা এখন একটা একটা করে দেখবো সঠিক কিনা। একের বাম পক্ষ 2x plus 3y into 2x minus 3y, a plus b minus b সমান হলো a square minus b square, তাহলে 2x এর বর্গ minus 3y এর বর্গ 4x square minus 9y square, তাহলে এটা ডান পক্ষে সমান মিলে গেছে, তাহলে এক নং সঠিক। তারপরে আমরা দেখি 2 নংয়ের বাম পক্ষে আছে হাফ ইনটু সেকেন্ড ব্র্যাকেট m minus n whole square plus n plus n whole square, তো এটা সমান আমরা জানি 2 into m square plus n square, তো 2 কাটা, তাহলে এটা হলো m square plus n square, ডান পক্ষের সাথে মিলে গেছে, অর্থাৎ 2 নং সঠিক। 3 নংয়ের ক্ষেত্রে আমরা দেখতেছি a plus b whole square plus 4ab সমান a minus b whole square ছিল, কিন্তু আমরা দেখতেছি নট ইকুয়াল। কেন? a minus b whole square সমান আমরা জানি a plus b whole square minus 4ab, কিন্তু এখানে প্লাস আছে, তাহলে এটা সঠিক না, অর্থাৎ 3 নং সঠিক নয়। সুতরাং 1 ও 2 নং সঠিক। এবার আমরা 9 নম্বরে চলে যাব। 9 নম্বর প্রশ্ন আমাদের আছে কি x minus y whole square সমান হলো 29 হলে x plus y whole square এর মান কত? তো এখানে দেওয়া আছে x minus y whole square সমান 29, তো প্রদত্ত রাশি x plus y whole square, এটাকে আমরা x minus y whole square plus 4xy লিখতে পারি। কিভাবে? a plus b whole square হলে a minus b whole square plus 4ab, তো এখানে x minus y whole square মানে 29 দেওয়া আছে লিখলাম, তাহলে 29 plus 4xy হবে এটার রেজাল্ট। যেহেতু এখানে xy এর কোনো মান দেওয়া নাই, তাহলে আমাদের xy এর মান দেওয়া থাকলে আমরা অন্যরকম একটা রেজাল্ট পেতাম, সুন্দর দেখা যেত, কিন্তু আমাদের সমস্যা নাই, যেহেতু xy এর মান দেওয়া নেই, 29 plus 4xy হবে এটার রেজাল্ট। এবার আসো 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x square plus 5x minus 6 এর উৎপাদক বিশ্লেষণ করো। তো আমরা দেখতে পাই x square plus 5x minus 6 কে লিখতে পারি 3 দুগুণে 6, 3 এর 2 5, এটা কিন্তু লিখলে হবে না। এখানে কিন্তু যদি এখানে প্লাস চিহ্ন হতো তাহলে কিন্তু আমরা 3x plus 2x লিখতে পারতাম 5x, আর 3 এর 2 গুণ দিলে 6 হতো, কিন্তু এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে, একটু খেয়াল করতে হবে। এখানে হবে 6x, কারণ প্লাস 6x থেকে মাইনাস x গেলে প্লাস 5x হবে, কারণ কিনারে মাইনাস মানে কি দুটো দুই রকম চিহ্ন হতে হবে, সেই জন্য আমার এটা হবে। কিন্তু আমি যদি 3 আর 2 লিখতাম তাহলে আমাদের দোনোটাই প্লাস চিহ্ন দিয়ে দিতে হতো, কিন্তু কিনারে মাইনাস থাকার কারণে তো দুটো একরকম চিহ্ন হবে না। তো আমরা 6 কে 6 এটাকে লিখবো। তো তারপরে x কমন নিলে x plus 6 minus 1 কমন নিলে x plus 6, তাহলে x plus 6 কমন নিলে থাকে x minus 1, তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে x plus 6 into x minus 1। এবার আমরা 11 নম্বরে চলে যাব। এবার আমরা 11 নম্বর প্রশ্নে যাব। 5 into x minus 3 সমান 10 সমীকরণটির মূল কত? মূল বলতে আসলে x এর মান বোঝায়। তো প্রদত্ত সমীকরণ 5 into x minus 3 সমান 10, তাহলে x minus 3 সমান আমরা কি লিখতে পারি? 5 টা নিচে যাও, 5 দুগুণে 10 2, তো মাইনাস 3 ওই পাশে গেলে ডান পাশে গেলে প্লাস 3 হবে, তাহলে x সমান আমরা 5 পেলাম। অতএব প্রদত্ত সমীকরণের মূল হচ্ছে 5। এবার আসো 12 নম্বরে আমাদের বলা হয়েছে যে কোন বিধি অনুযায়ী 2x plus 3 সমান 7x minus 5 কে 7x minus 5 সমান 2x plus 3 লেখা যায়, অর্থাৎ সম্পূর্ণ অংশটাকে অদল বদল করা হয়েছে, এবং আমরা জানি যে সম্পূর্ণ অংশকে অদল বদল করলে ওই বিধিটাকে বলা হয় প্রতিসাম্য বিধি। সুতরাং আমরা লিখতে পারি প্রতিসাম্য বিধি অনুযায়ী 2x plus 3 সমান 7x minus 5 কে 7x minus 5 equal to x plus 3 হিসেবে লেখা যায়। এবার আমরা অবশিষ্ট 4টি প্রশ্নে চলে যাব। 13 14 15 16 আমাদের মোট সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 16টা। 13 নম্বর প্রশ্ন আছে -1 3 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? তো -1 3 বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। কিভাবে? আমরা যদি দেখাতে চাই x ও x প্রাইম, y ও y প্রাইম, তো এখানে আমরা জানি x এর মানও আমরা জানি যে y অক্ষের ডান দিকে x এর মান প্লাস, আবার y অক্ষের বাম দিকে x এর মান মাইনাস, আবার x অক্ষের উপরে হলো y এর মান প্লাস, আবার y অক্ষের নিচে হলো y এর মান মাইনাস। তো আমাদের এখানে বিন্দুটা আছে হলো -1 3, অর্থাৎ মাইনাস প্লাস অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে আমাদের অবস্থিত হবে। 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন বিন্দুর ভুজের মান 0 হলে জিরোটা কোন অক্ষকে বোঝায়? তো আমরা বলতে পারি যে কোন বিন্দুর ভুজের মান 0 হলে বিন্দুটি y অক্ষরেখায় অবস্থিত, এটা বোঝাবে। তো y অক্ষরেখায় কিভাবে অবস্থিত আমরা দেখি। আমরা জানি যে এটা যদি y অক্ষ, এটা x অক্ষ,
এখন দেখো এক্স এর মান ওয়াই অক্ষের ডান দিকে গেলে বাড়ে, বাম দিকে গেলে কমে, তাহলে ওয়াই অক্ষের উপরে তো মান জিরো থাকবে, কারণ মূল বিন্দু এটা জিরো জিরো, তাহলে এখানে এক্স এর মানও জিরো, ওয়াই এর মানও জিরো, এবং এক্স এর মান বাড়বে এদিকে গেলে এদিকে কমবে। অর্থাৎ এই ওয়াই অক্ষের উপরে যেই জায়গায় আমরা যাই না কেন, ওয়াই অক্ষের উপরে উপরস্থ সব জায়গায় এক্স এর মান জিরো, অর্থাৎ ভুজের মান জিরো হবে। এবার আমরা শেষ দুটি প্রশ্ন 15-16 তে চলে যাব। 15 নম্বর প্রশ্নে আছে কোন সংখ্যা থেকে -6 বিয়োগ করলে বিয়োগফল -12 হয়। তো ধরি সংখ্যাটি x, প্রশ্ন মতে x থেকে -6 x থেকে -6টা বিয়োগ করলে, অর্থাৎ মাইনাস দিতে হবে, আবার বিয়োগ করলে হবে -12। তো এখান থেকে ক্যালকুলেশন করলে x এর মান -18 পাচ্ছি, সুতরাং সংখ্যাটি -18। 16 নম্বর প্রশ্ন আছে কোন সংখ্যার 1/4 তার 1/3 থেকে সংখ্যাটি 12/1 কম। সংখ্যাটি x হলে সমীকরণটি কি হবে? আছে সংখ্যাটি x, তাহলে x এর 1/4 হবে x * 1/4 মানে x/4, তার 1/3 অর্থাৎ x এর 1/3 হবে x * 1/3 সমান x/3। পরের বার বলা আছে সংখ্যাটির 12/1 অর্থাৎ কি সংখ্যাটি বলতে x এর 12/1 মানে x/12। এখন প্রশ্ন মতে আমরা কি পাই, কোন সংখ্যার 1/4 মানে কি x/4 ইকুয়াল হবে তার 1/3 হলে x/3 থেকে সংখ্যাটি 12/1 কম, অর্থাৎ সংখ্যাটি মানে x/12 হবে। এখানে কিন্তু 12/1 হবে না, x/12 হবে, যেহেতু সংখ্যাটি বলছে। অতএব নির্ণয় সমীকরণ হবে x/4 সমান x/3 মাইনাস x/12। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। তবে এই ধরনের সমীকরণের ক্ষেত্রে যদি তোমরা পর্যবেক্ষণ করো পরবর্তীতে দেখবে যে অসংখ্য মান বের করা যাবে, অর্থাৎ x এর যে কোনো মানের জন্য এটা সত্য হবে, অসংখ্য মান হবে, কোনো নির্ধারিত মান আসবে না, অসংখ্য মান আমরা ধরতে পারবো এই ধরনের সমীকরণের ক্ষেত্রে। যাই হোক, আমাদের সর্বশেষ প্রশ্নের সমাধানও শেষ হলো। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।